দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন তার অনেক লম্বা চওড়া পরিচয় আমি আসলে দেব না, তার কারণ আপনারা তাকে এমনিতেই চিনে যাবেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? ভালো আছি, আপনি যে আমাকে ডেকেছেন সেই জন্য ধন্যবাদ, এবং সময় মেলানো গেছে এই জন্য আমি অনেকদিন ধরে আসলে আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম, হয়ে উঠছিল না। এমন একটা সময় সুযোগটা হয়ে উঠলো যখন আসলে সরকারি বদল হয়ে গেল, এবং বদল হয়ে যাওয়ার পরে গেল কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনি দেখেছেন যে যেই দেশে বা যেই শহরে একটা সময় আন্দোলনই করা যেত না, সেই শহরে সবাই মনে হয় আন্দোলনে নেমে গিয়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা তো আন্দোলন করে রীতিমতো এইচএসসি পরীক্ষা স্থগিতই করে দিল। হাতুড়ে ডাক্তাররা নেমেছে, তাদেরকেও সার্টিফিকেট দিতে হবে। নার্সরা নেমেছে, ডাক্তাররা তো করছেই। মানে হঠাৎ করেই মনে হচ্ছে যে এই ঢাকা শহরটা যেন একটা আন্দোলনের নগরী হয়ে গেল। তো একটা সরকার ক্ষমতা নিয়েছে বা দায়িত্ব নিয়েছে 2 সপ্তাহের মতন হয়েছে, এই সময় এ ধরনের আন্দোলনের যৌক্তিকতা আপনার কাছে কতটুকু মনে হয়, এবং এই ধরনের আন্দোলন আসলে দেশকে কোন দিকে ঠেলে দিতে পারে? দেশ তো খুব যুক্তিতর্ক দিয়ে আগাচ্ছে না, হ্যাঁ আমরা এবং যুক্তিতর্ক দিয়ে আগালে পরে তো 15 বছরের এই শাসনকালও শেষ করা যেত না। কারণ যুক্তি দিয়ে কথা বলেছি আমার মতো মানুষেরা, আর আবেগ এবং সেই অর্থে সাহসিকতা দিয়ে কাজ করেছে যুবক এবং তরুণরা, এবং তারাই বদল করে দিয়েছে। সেহেতু ইতিহাসের এরকম কিছু মুহূর্ত থাকে যেখানে যুক্তির চেয়ে আপনার আবেগ, সাহস, আত্মত্যাগ এগুলি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেহেতু আমাদের এইটাকে এই প্রেক্ষিতে বুঝতে হবে। আর দ্বিতীয় প্রেক্ষিত যেটা বুঝতে হবে সেটা হলো যে মানুষগুলো রাস্তায় এসছেন তাদের ভিতরে সুযোগ সন্ধানই নেই আমি তা বলবো না, কিন্তু তারপরেও আপনার মনে রাখতে হবে যে বিগত সময়কালে অনেক পুঞ্জীভূত সমস্যা রয়ে গেছে, এবং সেই সমস্ত পুঞ্জীভূত সমস্যাগুলো আপনার মতো এই আলোচনার ভিতরে কোনো দিন স্থান পায়নি। ওকে আমরা চাদরের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করেছি সর্বদা। ওগুলি হঠাৎ করে উন্মুক্ত হয়ে গেছে, ঝোড়ো বাতাসে চাদর উড়ে গেছে এবং ওরা সবাই বের হয়ে এসেছে। সেহেতু আপনাকে এইভাবে দেখতে হবে। তবে এটা ওনাদেরও মনে রাখার ব্যাপার, একটি সরকার, নবীন সরকার 2 সপ্তাহ হয়নি, সে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত ব্যস্ত, এবং অনেক ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্থিতাবস্থা আনতে হচ্ছে, নেতৃত্ব নতুনভাবে দিতে হচ্ছে, এবং এছাড়া তো অর্থনীতির বিভিন্ন সংকট, রাজনৈতিক সমস্যার সংকট, বৈদেশিক সম্পর্কের সমস্যা ইত্যাদি রয়েছে। সেহেতু ওনাদেরও বিবেচনার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আরেকটা বিষয় এইখানে উল্লেখ করতে চাই, যেটা না করলেই না, যে যারা পরিস্থিতির সুযোগ নিচ্ছে, দেখা যাচ্ছে এটাকে বাংলা ভাষায় বলি চর দখলের মতো। আগে যারা এক ধরনের চর যখন ওঠে না, তখন লাঠিয়াল নিয়ে আসে লোকে ওই বিভিন্ন এলাকাতে। আমার বাড়ি টাঙ্গাইল, আমি যমুনার চর জানি, তো ওই রকম করে। তারপরে অন্য আরেক দল যখন শক্তিশালী হয়, যখন এলাকার মাতবর তার পক্ষে থাকে, তখন সে আবার যে দখল নেয়। অনেকটা এই ক্ষেত্রেও সেরকম হচ্ছে, বিভিন্ন জায়গাতে নেতৃত্ব বদল করার জন্য, এবং খুবই অসহায় শিক্ষকদের যেভাবে অনেক সময় পদত্যাগ করাতে বাধ্য হচ্ছে। কমিটি আমি বুঝি, সরকার তো ভালো কাজ করেছে, সমস্ত কমিটি এই মুহূর্তে স্থানীয় সরকারের উপরে প্রশাসক নিয়োগ করেছে। যদিও অনেকে বলতে পারেন এই প্রশাসক নিয়োগ করার মাধ্যমে আমার আমলাতন্ত্রের শক্তি কিন্তু আবার আরও বেড়ে গেল, সেহেতু আমি জনপ্রতিনিধিদের আবার কবে আনতে পারবো সেটা আরেক বিষয়। সেহেতু এই যে চরদখলের ঘটনাটা ঘটছে, এবং অনেক ক্ষেত্রেই বিচারহীনতার মধ্যে এটা ঘটছে, এবং অসহায় মানুষকে বিভিন্ন সুযোগ নিয়ে এগুলিতে তাদের মানে সেই অর্থে নিপীড়নের শিকার করা হচ্ছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে সরকার এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সম্পূর্ণ স্থিতাবস্থায় যেতে পারেনি, নাজুক অবস্থায় আছে। এই অবস্থাটা এমন যেন আমরা না করি যে চাপ দিয়ে বেঁকাতে গিয়ে ভেঙে না ফেলি। সেহেতু এই জায়গাটা বিবেচনার বিষয় রয়েছে। আমি বুঝি ওনারা কোথা থেকে আসছেন, কিন্তু ওনাদেরও বুঝতে হবে ওনারা কোথায় যেতে চান। আপনার কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ পড়ছিলাম প্রথম আলোতে, যেখানে আপনি বলেছেন যে দেশের অবস্থা ভালো বলার সুযোগ নেই, অর্থনৈতিক অবস্থার উপর একটা শ্বেতপত্র তৈরি করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কতটা কি করতে পারবে তা নির্ভর করবে অবশ্য সরকারের মেয়াদের উপর।
নতুন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল এবং সব মিলে এখন 21 জনের উপদেষ্টা পরিষদ আছে, এর একটা বড় অংশই এনজিও থেকে এসেছেন। এই উপদেষ্টা পরিষদ যে চরম একটা ক্রাইসিস এখন ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি, সেটি সামাল দিতে কতটুকু সক্ষম বলে আপনার কাছে মনে হয়? এবং সরকারের মেয়াদের যে কথা বলছেন, তাদের ঠিক কতটুকু সংস্কার করা উচিত, কতটুকু মেয়াদে তাদের আসলে থাকা উচিত? কারণ ওইখানে তো গণতান্ত্রিক আবার ওই প্রশ্নটা চলে আসে, যেটা আপনার প্রশ্নটাকে আমি দুই ভাগে ভাগ করি। প্রথম হলো এই সরকার, তার অবয়ব এবং তার সক্ষমতার বিষয়টি, আর দ্বিতীয় হলো তার মেয়াদকাল এবং বিভিন্ন কর্মসূচির ব্যাপারটি, সংস্কারের ব্যাপারটি। আমি প্রথমটাতে বলি, আপনি উল্লেখ করলেন যে অনেক এনজিওরা এখানে এসেছে। দেখুন, একটা জিনিস বোঝার ব্যাপার আছে, আপনি কোনো ওনারা যারা এসছেন তারা সুনামখ্যাত, আমার সহকর্মী, আমার বন্ধু মানুষ তারা। আমি খুবই খুশি হয়েছি যে ওনারা এরকম গুরু দায়িত্ব নিয়েছেন এবং এতদিন যে কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি সেগুলিকে কার্যে পরিণত করার ওনাদের একটি সুযোগ দেওয়া এসেছে, সেটা খুবই ভালো হয়েছে। এখন যেটা বোঝার ব্যাপার সেটা হলো, কেউ কোন পিছন থেকে তার কি মানে পরিচয় ছিল সেটার ভিত্তিতে কিন্তু আপনি বলতে পারবেন না যে উনি ওই সম্প্রদায়ের প্রতিনিধি। আচ্ছা, হ্যাঁ, কারণ হলো যে একটা পিছন থেকে আসার অর্থ এই না তার পরিচয়ের যে সে পুরো সমাজটাকে, ও যেই সমাজের থেকে সে এসেছেন সেই সমাজটাকেই প্রতিনিধিত্ব করেন। এবং উনি প্রতীকী প্রতিনিধিত্ব করলেও উনি কার্যকর প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা সেটা সময় বলবে। আমি খুব সাধারণভাবে বলি, না, আমাদের একজন খুবই ঘনিষ্ঠ মানুষ, আমার সহযোদ্ধা একজন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন, না, এখন দাবি উনার যেই সমস্ত বক্তব্য হলো এমন একটা কর্মসূচি সরকারের আগে নেওয়া পরিবেশগতভাবে সেটাকে বাস্তবায়ন করা, অথচ দাবি উঠছে ওটাকে বাতিল করার। বুঝতে পেরেছেন? সেহেতু এখন গুরু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আমাদের মতো কেতাবি মানুষদের জন্য সুনির্দিষ্টভাবে একটি বাস্তবভাবে পরিস্থিতিকে মোকাবেলা করার ব্যাপার, যেখানে আপনার টানাপোড়েনের ব্যাপার থাকে, দায়িত্ব, প্রাতিষ্ঠানিক দায়িত্বের ব্যাপার থাকে, এবং ভবিষ্যতে চিন্তাও করতে হয়, দেশের বড়ভাবে চিন্তা করতে গিয়ে। আমি আপনাকে যেটা আরেকটু বলতে চাই সেটা হলো যে ওনারা কতখানি কাজ করতে পারবেন এটাও নির্ভর করে কতখানি একটি জবাবদিহিতার পরিবেশ আমরা আগামীতে সৃষ্টি করতে পারবো। দেখুন, এখন একটি মধুচন্দ্রিমা যাচ্ছে, কি বলেন ইংরেজিতে, হানিমুন যাচ্ছে। তো কার কতদিন হানিমুন টেকে মধুচন্দ্রিমা হয় আমি জানি না। তো আমার ধারণা যে মাস তিনেকের মতো, হ্যাঁ, এবং কারণ হলো ওই যে মাস তিনেকের একটা চিন্তা মাথার ভিতরে আছে, ওটা একটা লক্ষণ রেখা যে এই পর্যন্ত ধৈর্য ধরার ক্ষেত্রে বাঙালি, এবং এখন একটু আত্মসমালোচনা করি, বাঙালি জাতি হিসেবে আমরা খুব অনেকটা সোডিয়ামের মতো, না, ভেরি হাই কন্ডাক্টর, মানে এটার ভিতর দিয়ে খুব দ্রুত সব কিছু আবেগ পরিচালিত হয়। আমরা খুব দ্রুত উত্তেজিত হতে পারি, দ্রুত আবেগপ্রবণ হতে পারি, আবার দ্রুতই আমরা কিন্তু হতাশাগ্রস্ত হতে পারি। সেহেতু আজকে আপনাকে যে ভালোবাসছে কালকেই হয়তো সে তিরস্কারে ভরে দিতে পারে, এই জিনিসটা মনে রাখার ব্যাপার। তো সেই জন্য এই যে ওনারা করবেন, এটার জন্য জবাবদিহির প্রতিষ্ঠানটা যদি ঠিক থাকে তাহলে ওনাদের কাজ করার ক্ষেত্রে আমরা ওনাদের কিন্তু এক ধরনের নজরদারির ভিতরে রাখতে পারবো। মিডিয়া একটা বড় জায়গা, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি থাকবে কিনা আরেকটা বড় জায়গা, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো তাদের কাজ করবে, কথা বলবে, যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা কিভাবে বলবে, এটা আরেকটা বড় জায়গা। এগুলি যেমন কাজ করবে, একই রকমভাবে সরকারের যে সমস্ত অঙ্গ আছে, বিচার ব্যবস্থা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বলেন, আপনি প্রশাসন যদি বলেন, এবং পেশাজীবীদের সংগঠন যে আছে, এরা কিভাবে রাজনীতির ঊর্ধ্বে থেকে, দলীয় রাজনীতির ঊর্ধ্বে না, অবশ্যই আদর্শ থাকবে, কিন্তু ঊর্ধ্বে থেকে কিভাবে কাজ করবে এটার উপর নির্ভর করে। আমাদের পুরনো অভ্যেস তো রয়ে গেছে, এতদিন আমরা এক প্রভুর পদলেহন করেছি, আজকে হয়তো অন্য প্রভুর প্রতি ভক্তি দেখানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিব। বুঝেছেন? এইটা খুব গুরুত্বপূর্ণ। জবাবদিহির পরিবেশটা যে ওনাদের জন্য, সরকারের জন্য গুরুত্বপূর্ণ, এটা ওনাদের প্রথম থেকে মূল্যায়ন করতে হবে, এবং সেটার জন্য অংশীজনদের ভূমিকা রাখতে হবে। এটা আরও কেন গুরুত্বপূর্ণ? কারণ শেষ বিচারে তো
কোনো নির্বাচিত সরকার না। ওনারা কিসের সরকার? ওনারা হলেন জনগণের ছাত্র অভ্যুত্থানের ফলে একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার। তো যেটা কিন্তু আগের 111-এর সময় ছিল না আসলে। সেটা ছিল না। 111-এর সরকারের কিন্তু সেই জনগণের উত্থানের ম্যান্ডেট ছিল না, এবং সেই জন্য ওইটার কার্যক্রমের তরিকাও ভিন্ন ছিল। ওখানে সেনাবাহিনীর ভূমিকা আরও বেশি, মানে প্রধান কাজে ছিল একটা নির্বাচন করতে যাওয়া, এবং তারা 3 মাস বলেন 6 মাস বলেন, তার 2 বছরের ভিতর নির্বাচন করে এনআইডি কার্ড দিয়ে ভোটার লিস্ট করে তারা বের হয়ে গেছে। অন্য অনেক কিছু করার চেষ্টা করেছিল, সেগুলি খুব সুবিধা করতে পারেনি, এটা আমরা জানি, অভিজ্ঞতা খুবই খারাপ। তো এই ক্ষেত্রে যেটা হবে, সে তো আমি এটাই প্রথম বলে নিতে চাই, সেটা হলো যে পরিবেশটা কি হবে আগামী দিনে। আচ্ছা, যে একদিকে যখন আমরা বলছি যারা প্রত্যাশা নিয়ে মাঠে আসছে তোমরা ধৈর্য ধরো, আর অন্যদিকে বলছি তোমরা কিন্তু এই ধৈর্যের বাঁধ ভেঙে দিও না, দুটোই আমরা বলছি। সেহেতু আমার কথা হলো, এটা একদিকে যেমন আকাঙ্ক্ষা আছে, আমাদের চরম আকাঙ্ক্ষা, আমরা তো নতুন সংবিধানও লিখে ফেলতে চাচ্ছি, আসছি ওটাতে। তো এইটা যেমন আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশাও প্রচুর, যেটাতে রাস্তায় নেমেছে। এটা সুযোগও নিচ্ছে কেউ কেউ, নিজের ব্যক্তিগত দুরভিসন্ধিগুলো করছে, নিজস্ব যে সমস্ত হিংসা, দেশ, সাম্প্রদায়িকতা থেকে আরম্ভ করে অনেক কিছু হচ্ছে। আমাদের যারা ভিন্ন পরিচয় থাকে, LGBTQ, তারাও অসহায় বোধ করছে ইদানিংকালে। আমার যে নাগরিক প্ল্যাটফর্ম আছে, তার যে বিভিন্ন দেশ এলাকাতে আমি এগুলো সংলাপ করেছি এর ভিতরে গত 3-4 দিন ধরে, সে শুনছি তাদের নতুন উদ্বেগ আছে। এটা শুধু সাম্প্রদায়িকতা না, এবং সাম্প্রদায়িকতার কথা বললে আমরা শুধু হিন্দু সমাজ বুঝি বড় করে, এটা ঠিক না। আহমেদিয়াদের উপরে বড় আক্রমণ হয়েছে, একই রকমভাবে আদিবাসীদের পুরনো সমস্যারও চলছে, এবং তারা এখনও কিন্তু আদিবাসী সম্প্রদায় নতুন পরিস্থিতিতে খুব বড় কিছু দেখছে না, এখন পর্যন্ত তাদের উৎসাহ কম আমাদের অনেকের চেয়ে। দলিত শ্রেণী রয়েছে এটার ভিতরে, এবং সবচেয়ে বড় কথা যে LGBTQ যারা বিভিন্ন ধরনের ভিন্ন তৃতীয় লিঙ্গ বলে আমরা পরিচয় করি, তারাও খুবই অসহায় বোধ করছে। এগুলি মনে রাখতে হবে। আমাদের নতুন ধরনের অসহায়ত্ব বা পুরনো অসহায়ত্ব কিন্তু গভীরভাবে আছে। তো এই প্রত্যাশার জায়গাটা রয়েছে যে সরকার কিছু করবে এদের জন্য। আবার একই দিয়ে সরকারের ক্ষমতাও তো খুবই সীমিত, কারণ দেখুন এখন সবে সরকার এসছে, আপনার প্রশাসনও খুব নড়বড়ে অবস্থার ভিতরে আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম এইটার ভিতরে রয়েছে, স্থানীয় সরকারের ভিতরেও সমস্যা রয়েছে। তো সরকারের এই সক্ষমতার জায়গাটা আমাদের বিবেচনার ভিতরে রাখতে হবে। টার্গেট কি হওয়া উচিত? আরেকটা আমি বলিনি, এইটার সাথে বাস্তবতা। আপনার কোনো এই মুহূর্তে কিন্তু অখণ্ড শক্তি, ছাত্র যুব সমাজের এক ধরনের নির্ণায়ক ভূমিকা রয়েছে, কিন্তু তার মানে এই না তারা একমাত্র শক্তি। আরও অন্যান্য শক্তিও তাদের ভিতরেও বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক দল না করে। এবং অন্যান্য প্রথাগত রাজনীতির লোকেরা এখানে রয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, এবং অনেক সময় যারা প্রথাগত রাজনীতি করতে পারেননি কিন্তু গোপন সংগঠন করেছেন, তারাও কিন্তু আছেন। সেহেতু এগুলি সবই বিবেচনায় রাখতে হবে। এর সাথে যারা উর্দি পড়েন, যারা উর্দি পড়েন না, এইরকম যারা প্রশাসনের ভিতরে আছেন, তাদের ভিতরে অতীত আছে, বর্তমান আছে, অতীত বর্তমানের ভিতরেও দ্বন্দ্ব আছে। সেহেতু পরিস্থিতি কিন্তু বাস্তবতাও জটিল। সেহেতু প্রত্যাশা এবং আমাদের আকাঙ্ক্ষার সাথে আমাদের বাস্তবতা এবং সক্ষমতার একটা মিলন ঘটাতে হবে। এই মিলনটাই আপনার ঠিক করে দিবে কতদিন কত কিছু। সরকারের কি এখন একটা পরিকল্পনা দিয়ে দেওয়া উচিত না যে আমরা এই কাজ করতে যাচ্ছি? আমার মনে হয় এখনো একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ হলো ওনাকে সুস্থির হতে দেন সরকারকে। সরকার সুস্থির হতে পারেনি এখনো। আমাদের প্রধান উপদেষ্টা তো এখনো যমুনা থেকে উনি প্রধানমন্ত্রীর যে অফিস, সেই অফিসে যেতে পারেননি। ওনাকে ওখানে যেতে দেন অন্তত। উনি যেদিন ওখানে যাবেন, একটু ওখানে চিন্তা করার সুযোগ ওনার বাড়বে। এই মুহূর্তে তো উনি পুরো দেশের সাথে বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ করে, সেদিন আমি ওনার ওখানে ছিলাম, উনি আমাকে ডেকেছিলেন, তো কথা হচ্ছিল, তো উনি বলছিলেন আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যমুনা থেকে বের হতে পারিনি। ওনার ঘেরাও দিয়ে রেখেছিল কোনো একটি সংক্ষুব্ধ গোষ্ঠী,
এবং ওনার ওখানে 1.5 ঘন্টা ধরে বিদেশি সমস্ত এই রাষ্ট্রদূতরা বসা রয়েছে। আচ্ছা, ওই যেদিন ব্রিফিংটা, হ্যাঁ, তারপরে বলে আমি একজনকে ডেকে এনে তারপরে আমি যে ভেবেছি আমার ওটাকে বাতিল করে দিতে হবে। তো উনি যদি পরিবেষ্টিত এই অবস্থায় থাকে, আপনি কেন কমপ্লেন করছেন অফিসে যেতে সময় লাগছে? এইবার এইটাই গণতন্ত্র। কিন্তু দেখুন, লক্ষ্য করে দেখেন, উনি একটি প্রতিনিধিকে এনে কথা শুনেছেন, তারপরে ওরা ছেড়ে দিয়েছে, উনি তারপরে যেতে পারেন। এইটাই তো সংবেদনশীল, এইটাই পরিবর্তন। এইবার একটু বাংলাদেশের ইকোনমি জায়গাটায় চলে যাই। আপনারা গেল 15 বছর ধরে দেশের অর্থনীতি নিয়ে কথা বলে যাচ্ছিলেন, বলছেন যে সমস্যা হবে, এবং শেষ পর্যন্ত সমস্যাগুলি কত বড় তা সম্ভবত সরকার পতনের পর কিছুটা আমরা এখন আন্দাজ করতে পারছি। যখন দেখলাম সালমান এফ রহমান 36,000 কোটি টাকার উপর ঋণ নিয়ে ফেলেছে 7টা ব্যাংক থেকে, যার মধ্যে জনতা ব্যাংক থেকে একটা বড় অংশ, এস আলম গ্রুপ 75,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে। তো যেই ব্যাপারটা আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যাংক লুটপাটের এমন ঘটনা কি আপনার আর জানা আছে নাকি? না, গণতান্ত্রিক দেশের ব্যাংক লুটপাট হয়, কিন্তু পুরো ব্যাংক ব্যবস্থা লুটপাট হয় এইরকম না। এই দুটোর ভিতরে আপনার পার্থক্য করতে হবে। কোনো কোনো ব্যাংকের ভিতরে অভ্যন্তরীণ যোগসাজশে মালিকরা অনেক সময় নেয়, এর ঋণ ওকে দেয়, ও একে দেয়, এরকম করে এগুলি করে, আপনার সে ফাটকাবাজি করে, ওর মিথ্যা জাল আপনার সম্পত্তি দেখিয়ে টাকা নিয়ে পরে সেই সম্পত্তির দাম থাকে না, তার পুঁজির ঘাটতি হয়ে যায়, এগুলি হয়। এবং অথবা আপনার বেশি দামে শেয়ার বিক্রি করে দেখা যায় শেয়ারের দাম পতন ঘটে, বিভিন্নভাবে এই দেউলিয়াত্ব আসে। কিন্তু বাংলাদেশ তো পুরো সিস্টেমটাকে দেউলিয়া করে দিয়েছে, বুঝেছেন? পার্থক্যটা হলো এইটা। এবং যেই পুরো কাঠামোটাকে দেউলিয়া করে দিয়েছে, বা তাকে দেউলিয়া শব্দটা যদি শক্তি বেশি জোরালো হয় তাহলে ফোকলা করে দিয়েছে। এই ফোকলা করে দিয়েছে, দেখেন, শুধু যে তাদের মালিকানাধীন ব্যাংকগুলো করেছে তা না, অন্য ব্যাংককে নিয়েছে, সেই ব্যাংকগুলোকে করেছে, তারপর ওই ব্যাংকের থেকে আবার সরকারি ব্যাংকের থেকে গেছে, সেই সরকারি ব্যাংকের পরে সে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের থেকেও নিয়েছে। এইটা করেও যখন হয়নি, তখন টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে। দেখেন কি করেছে, পুরাটা তো এইরকম একটা চক্রাকারে, মানে দুষ্ট চক্র বলেন, এটা তো মহাচক্র। এবং এইটা যে সবচেয়ে কষ্টের জায়গাটা হলো, এটা যে হচ্ছে, এটা জ্ঞানত করা হয়েছে, এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে করা হয়েছে। এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে করা হয়েছে, এটার মূল কারণ হলো যেই সরকারের কোনো বৈধতা নেই, যেই সরকার নির্বাচন করে জিততে পারে না, সে সর্বদা কলুষ সম্পর্কে অন্যের কাছে জিম্মি হয়ে যায়। ওই যাদের কাছ থেকে টাকা নিয়ে আপনার এই আগের নির্বাচন করেছে, প্রশাসনকে কিনেছে, আপনার নির্বাচনী ব্যবস্থাকে এইরকমভাবে মানে দুর্নীতিগ্রস্ত করেছে, সেই টাকা যারা দিয়েছে, আমরা এখন তো অলিগার তাদেরকে, হ্যাঁ, আগে রাশিয়ানদের শুনতাম, এখন তো আমাদের। ডক্টর দেবপ্রিয়, একটা অনুমতি দিলে ছোট বিরতি নিয়ে আসতে। অবশ্যই। দর্শক, মুক্তমঞ্চের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। আপনি বলছিলেন যে একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়ে গিয়েছে এবং বলছিলেন যে এক ধরনের রাষ্ট্রীয় মদদেই এই কাজগুলো হয়েছে। এখন এই যে এতগুলো ব্যাংক থেকে এত এত টাকা চলে গেল, এগুলো কি ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে আকাঙ্ক্ষা তো করতে পারি, চেষ্টাও করতে পারি, কিভাবে চেষ্টা? কিন্তু আমাদের বাস্তব জ্ঞান বলে যে, কারণ এই টাকার বিপরীতে যদি দেখেন, টাকাটা তো হলো একটু কিছুটা অলৌকিক বিষয়, মানে একটা কাগজ, এর পিছনে যদি প্রকৃত মূল্য না থাকে তাহলে আপনি ওই কাগজ কি বিনিময় করবেন? সেহেতু ওনাদের কাছে যদি আপনার সম্পদ না থাকে এটার, এবং যেটুকু সম্পদ আছে তাও যদি দেশে না থাকে, আপনি এটাকে কিভাবে আপনি করবেন আর কি। আমি এটা বাস্তব জ্ঞানের থেকে বলছি। আমি দেখি যে এখানে বড় ধরনের সংস্কারের ব্যতিরিকে কোনো সুযোগ নাই। ওই যে অধিগ্রহণ এবং একীভূতকরণের একটা বিষয় আছে, ছোটগুলোকে কতগুলোকে একখানে করে শক্ত, এবং সেটাকে হুকুম দিয়ে উপর থেকে না করে যেটা করার চেষ্টা করেছিলেন ওই যে একজন ভদ্রলোক ছিলেন না কেন্দ্রীয় ব্যাংকে, তো উনি করার চেষ্টা করেছিলেন। তারপরে যে ওনাকে আমরা খুঁজে পেলাম না,
তো ওই রকমভাবে করার চেষ্টা করা হয়েছিল যখন আপনাদের ঢুকতে দিত না ওখানে। তো তারপরে হলো যে এইটারভাবে এটাকে হয় না, তো ওটাকে স্বপ্রণোদিতভাবে স্বেচ্ছামূলকভাবে বিভিন্ন বোর্ডকে কাজ করে এটা করতে হবে। এটা একটা পদ্ধতি এটার ভিতরে। আরেকটা পদ্ধতি হলো যে যদি এদের ভিতরে কেউ সত্যি সত্যি টাকা বিদেশে পাচার করে থাকে, এবং আমরা জানি সিঙ্গাপুর থেকে আরম্ভ করে কেএমএন আইল্যান্ডস পর্যন্ত সব জায়গাতে এখন বাঙালিদের বসবাস এবং সম্পত্তি। সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন তো বাংলাদেশি। অবশ্যই, তবে ধনী হলেই যে তারা চুরি করেছে এই কথাটা বলতে আমি সাহস পাই না আর কি। হ্যাঁ, যদিও ধনী হওয়া এত সহজ না, তো কেউ কেউ হয়েছে নিঃসন্দেহে কি বলে শর্টকাট পদ্ধতিতে, ঠিক আছে। তো এখন কথা হলো যে ওইখান থেকে টাকা যদি আপনি আনতে পারেন, কিছু তো এর আগে এনেছিল গত সরকার, আগের সরকারের টাকা, তো ওই রকম যদি আপনি আনতে পারেন সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা প্রয়োগ করে ইত্যাদিতে করে, সেটা হতে পারে। শুরু হতে পারে তো আপনার বাংলাদেশ ব্যাংকের যে টাকা চলে গেছে সেই টাকা ফেরত ওই নিয়ে আসার ভিতর দিয়ে হাইক ব্যাংক হাইক, হ্যাঁ ওইখান থেকেই তো শুরু হতে পারে। ওটা তো সরকারের টাকা নিয়ে গেছে, তো ওইটাও তো আমরা সমাধান করতে পারি নাই, তাই না? সামান্য কিছু এনেছিলাম, বাদ বাকিটা হয়নি, ভালো করে জানতেও পারলাম না যে আসলে কে কোথায় পাঠিয়ে দিল। তো ঠিক আছে, সো এইটা হলো আরেকটা বিষয় রয়েছে। বাট শেষ বিচারে যে সরকারের পক্ষ থেকে এই সমস্ত ব্যাংকে তার নিজের ব্যাংকগুলোতে পুঁজি সঞ্চালন করতে হবে। আচ্ছা, নতুন নতুন পুঁজি দিতে হবে। নতুন পুঁজি সরকার কোত্থেকে দিবে? যেহেতু বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর খুবই যোগ্য মানুষ একজন, তিনি যদি বলেছেন খুব সঠিকভাবে যে আমি টাকা ছাপিয়ে আর দিব না, তো ওটা যদি ইসলামী ব্যাংকগুলোকে তো উনি আর টাকা দিতেই যাচ্ছে না, ওটা দেওয়ার সুযোগও নেই। তো এটার কারণ আপনি মূল্যস্ফীতি কমাবেন আর টাকা ছাপাবেন, দুটো তো এক হাতে হয় না রে বাবা। ওনারা যেগুলি করতেছিল একটা গোপনে করছিল, আর প্রকাশ্য এক নীতি বলে আর গোপনে আরেক নীতি করেছে, এটা তো সমস্যা। সেইটা তো আপনি সেহেতু পুঁজি সঞ্চালন করতে হবে। আর ব্যাংকের ব্যক্তি ব্যাংকের ক্ষেত্রে তাহলে আপনার নতুন শেয়ার ছেড়ে আপনার পুঁজি গঠন করতে হবে, নতুন শেয়ার ছেড়ে পুঁজি গঠন, ওইটা কিন্তু তার আগে এগুলির মালিকানা ঠিক করাই তো একটা বড় ব্যাপার হয়ে যাবে। আপনি তো এখানে ভূতরে মালিকানার ভিতরে আপনি পড়ে যাচ্ছেন। অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে জেলখানায় যাবে, হ্যাঁ, অনেকে হয়তো খুনের আসামি হবে। এগুলির ভিতরে আপনি কেমন করে আপনি দেখবেন? কেউ এয়ারপোর্টে ধরা পড়বে, কেউ হয়তো পড়বে না, তখন আপনি কি করবেন? এই যে ইসলামী ব্যাংকের যে পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হলো, খুব কাজে দিবে বলে মনে হচ্ছে এখন। এই ছাড়া তো ওনাদের আর কোনো সুযোগ নেই, তাই না? এইটারও সুযোগ নাই, ওই যে এনবিএল করেছে এটা ছাড়া সুযোগ নাই। আপনার তো আস্থাভাজন লোকদের দিয়ে কেন্দ্রীয় ব্যাংক তো আর কোথায় ব্যবস্থাপনা চালাতে পারবে না, তাদের তো কারোর উপর নির্ভর করতে হবে। তো নির্ভর করার ক্ষেত্রে এই ইসলামী ব্যাংকে মালিকানা যেরকমভাবে আগে ছিল, এটাকে জোরপূর্বক মালিকানা বদল করার আগ পর্যন্ত তাদের কাছে আস্থা দিতে হবে। অন্য ব্যাংকেও তাই করার প্রয়োজন দেখা দিবে। এখন সরকারি ব্যাংক যেগুলি আছে সেই ব্যাংকগুলোকে কি করবেন? ওই ব্যাংকের ব্যবস্থাপনার অর্থ মন্ত্রণালয় থেকে ওই যেটা ব্যাংক ব্যবস্থাপনার বিভাগ যেটা আছে ওটাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিয়ে যাবে কিনা, এবং আপনি আগামী দিনে কোন লোকগুলোকে বসাবেন এটাও তো একটা বিষয়। তো আপনি যদি মানে হরির বদলে মধুকে বসান, হরি ছিল আমার, মধু হলো আপনার, তাহলে তো বড় মুশকিল হবে। তাহলে এইটা কি তরিকা হবে? তো ধরেন আমরা অনেক দিন ধরে বলছি ব্লু রিবন কমিটি করেন। ব্লু রিবন কমিটি মানে হলো বিশিষ্ট জনদের নিয়ে, যাদের যোগ্যতা আছে, সততা আছে, সামাজিক স্বীকৃতি আছে, যাদের স্বার্থের সংঘাত নেই, এরকম মানুষদের দিয়ে আপনি করেন, এবং তারা আপনার বিভিন্ন মনোনয়নের ভিত্তিতে নির্বাচন করে দিবে, সরকার না। যেই মুহূর্তে সরকারকে আপনি আনবেন ওর ভিতরেই স্বার্থ চলে আসবে, আজ হোক কাল হোক। জবাবদিহির বিভিন্ন তরিকা আছে। জবাবদিহির একটা তরিকা হলো আপনি কথা বলেন, আমি বিশ্লেষণ করি, কথা বিভিন্ন জায়গাতে, এটা হলো এক রকমের তরিকা। এনজিওরা, সিএসওরা যারা মানবাধিকার করে তারা আরেক রকমের কথা বলে আন্দোলন করে, এটা এক ধরনের তরিকা। আবার সরকারের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে বিভিন্ন রক্ষা কবচ থাকে। দেখুন সমস্যাটা কোন জায়গায় হয়েছে, যখন 1/11 হলো, মানে কিছু মানে এটাকে কি বলবো, অপরিপক্ক আমরা বেসরকারি মানুষ ছিলাম, যারা মনে করতাম যে যদি আপনি কিছু প্রতিষ্ঠান বানাতে পারেন নজরদারি করবে, আচ্ছা, তাহলে তারা দেখভাল করবে। সো এইভাবে যদি একটা ভালো নির্বাচন কমিশন হয়, একটা যদি ভালো দুদক হয়, একটা যদি ভালো মানবাধিকার কমিশন হয়,
তাহলে তো ব্যাংকিং কমিশনের না, অথবা আপনার বিচার ব্যবস্থা থাকে, তাহলে তো আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। ওরাই সরকারকে লক্ষ্য রাখবে। আমরা এত শিশু ছিলাম, আমরা বুঝি নাই যে এই প্রতিষ্ঠানগুলো সরকার কবজা করে নিবে, আত্মস্থ করে ফেলবে, নিজের সমস্ত ধামাধরাদের ওখানে বসিয়ে পুরো প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দিবে। ওই যে প্রফেসর ইউনূস যে বলেছেন যে 15 বছরে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে, এটা তো আক্ষরিকভাবে সত্য, হ্যাঁ, বাহ্যিকভাবে সত্য, আত্মিকভাবে সত্য। এবং এইটার যেহেতু এখন আমাদের চিন্তা করতে হচ্ছে, তাহলে আরও কি প্রাতিষ্ঠানিক রক্ষা কবচ তৈরি করা যায়, এখন সম্ভবত ইনোভেট করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলছি যে আপনি দুদকে কাকে বসাবেন, মানবাধিকার কমিশনে কাকে বসাবেন, নির্বাচন কমিশন করবেন, এটা ওই হঠাৎ করে ওই মানে গ্রুপ বানায় নিজের পছন্দ মতো নির্বাচী কমিটি বানায় দেওয়া হবে না। আপনাকে এমন একটা জনস্বীকৃত কমিটি লাগবে যেটা আগে থেকে কাজ করবে, যারা বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ এবং জনগণের মনোনয়ন নিবে, আপনারও নিবে, এবং সেটার সময় করার সময় সে বিভিন্ন দেশে যেটা হয়, সরকারের লোকের সাথেও আলাপ করে, বিরোধী লোকের সাথেও আলাপ করে, এবার কিছু চেষ্টা হয়েছে, তারপরে একটা মনোনয়নের ভিতরে যায়। ওই লোকটা যাকে আপনি মনোনয়ন দিবেন, সে যেন কারোর কাছে দায়বদ্ধ না থাকে বা কৃতজ্ঞতা বোধে না থাকে, আহা ও না হলে তো আমি এখানে বসতে পারতাম না। তো এইরকম অবস্থা থেকে আমাদের বেরোতে হবে। তো আমাদের আবার নতুন ধরনের ওই যে সংস্কারের কথা বলছেন না, এইগুলোই হলো এই। আর আপনি যে মেয়াদকাল বলছেন, এইটা মেয়াদকালের বিষয়টা হলো যে সংস্কারের ব্যাপ্তি পরিধি কি হবে। একদিকে হলো ন্যূনতম কর্মসূচি কি, একটা ভালো নির্বাচন করা, যেটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ। বাট এখন কি ওটা ফার্স্ট প্রায়োরিটি নাকি? তা তো নিশ্চয়ই নয়। আমি এটাকে 1 নম্বর বলি, অবশ্যই আমি ন্যূনতম বলেছি। ন্যূনতম হলো প্রোগ্রাম মিনিমাম, আর প্রোগ্রাম ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ আকাঙ্ক্ষা হলো যে আমি একটা আধুনিক সংবিধান করব। এই দুটোর মধ্যেখানে কোথায় যে হবে এইটা সময় বলে দিবে। এবং এটা মানুষের ভূমিকা, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি, অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক আমাদের ভৌগোলিক ভূকৌশলগত অবস্থান ইত্যাদি সব কিছু মিলিয়ে এটার ভিতরে হবে। এবং যারা আছেন এই মুহূর্তে সরকারে, তারা কতখানি ক্লান্ত না হয়ে যান তার উপরেও নির্ভর করবে। ডক্টর দেবপ্রিয়, এইবারে গভর্নমেন্ট যাওয়ার পরে আমরা আবিষ্কার করলাম যে আমাদের ঘাড়ে 18,36,000 কোটি টাকার মতন ঋণ রেখে গিয়েছে। তো আমার খেয়াল আছে এবছরের শুরুর দিকেই বোধহয় বলছিলেন নাকি ইলেকশনের আগে যে আটলান্টিকের ওপার থেকে সমাধান আসবে না, নিজেদের সমাধান নিজেদেরকেই করতে হবে। তো এই 18,36,000 কোটি টাকা ঋণের সমাধান নিজেরা আমরা কিভাবে করব? না, আমি তো বললাম এটার কিছুটা তো আছে ফৌজদারি আইনে। হ্যাঁ, এটা ফৌজদারি আইনে আছে যে যারা মানে চুরি করেছে, জালিয়াতি করেছে, মানে সেগুলির সেই শাস্তি সেইভাবে আসতে হবে। টাকা পাবেন কিনা জানি না, ভবিষ্যতে ইতিহাসের জন্য শিক্ষা দেওয়ার জন্য এটা করতেই হবে আমাদের। যদি আমরা তাদের শাস্তি না দেই, তাহলে এই যে ছেলেগুলো আমার মারা গেল, মেয়েরা মারা গেল, এই শিশুরা মারা গেল, নাগরিকরা মারা গেল, তাদের প্রতি আমরা অন্যায় করব। সেহেতু এই শাস্তি দিতে হবে। হ্যাঁ, এই অর্থনীতিকে যারা তসরুফ করেছে, এই স্বৈরাচারী রাজনীতির সুযোগ নিয়ে স্বৈরাচারী অর্থনীতি তৈরি করেছিল, সেইটার আমার শাস্তি দিতে হবে। এটা হলো একটা। আর দ্বিতীয় হলো যেখানে যেটুকু সম্ভব সেটাকে আহরণ করার জন্য যদি আইনি সংস্কার দরকার করে, সেই আইনি সংস্কারগুলো করতে হবে, কিন্তু আইনানুগ পদ্ধতি করতে হবে, যাতে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে কেউ আবার আদালতে যেয়ে আবার এটাকে ঘুরিয়ে ফেলে পুরনো পরিস্থিতিতে। এইটার কিন্তু তার চেয়ে বড় হলো এইগুলোকে কার্যক্রমভাবে এই প্রতিষ্ঠানগুলোকে মেরে না ফেলে সচল রাখতে হবে। ওখানে যারা কাজ করে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা থাকতে হবে এবং জনমানুষের সেবা দেওয়ার জন্য খুব দ্রুততার সাথে কর্মক্ষম করে চালু করতে হবে। যেমন দেখুন, ওই যে আইটি ভিত্তিক যে সমস্ত ব্যাংকিং সুবিধা আছে, এগুলি যাচ্ছে না দেখে অনেক ক্ষেত্রে কিছু বোধহয় থমকে আছে। আমি শুনছি যে অনেকেই আমাকে বলছে গরিব মানুষদের ভাতা পাওয়া থেকে আরম্ভ করে অন্যান্য কাজেও মাইনা টাইনার সমস্যা হচ্ছে। এগুলিকে সচল করতে হবে। সেহেতু আপনি মনে রাখতে হবে, ব্যাংকিং বললে পরে শুধুমাত্র কিন্তু আজকাল প্রথাগত ব্যাংকিং বুঝায় না। এটা তো আমার আইটি ভিত্তিক, তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিংকেও বোঝায়। সেটা তো আমার খেয়াল এটা রাখবে। একই সাথে মনে রাখতে হবে ব্যাংকিংয়ের আরেকটা হলো ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণের কথাও মনে রাখতে হবে, কারণ এই অর্থনীতির এই অচল অবস্থার ভিতরে অনেক ক্ষুদ্র ঋণের
যে সমস্ত যারা দেন এনজিওরা এবং অথবা যারা নেন তাদের কিন্তু অনেক জটিল পরিস্থিতির ভিতর দিয়ে গেছে। সেহেতু এটা শুধু যে ঢাকা শহরে আপনি আমি দৃশ্যমান তা না, ওইটার তৃণমূল পর্যায়েও তারা সমস্যার ভিতরে আছে। তারা কিস্তি দিতে সমস্যার ভিতরে পড়ছে, আবার কিস্তি আহরণ না করলে তাদের সঞ্চালনে পুঁজি সঞ্চালনে অসুবিধা হচ্ছে, কোনো একদিন দাবি উঠবে কিনা কিস্তি মাফ করে দাও, এগুলি অনেক সমস্যা। কৃষি ঋণ আছে একই রকমভাবে। সেহেতু ব্যাংকিং খাতটা, আমি তো বলেছি যে আর্থিক খাতটা এটা হলো ফুসফুসে, দুইটা ফুসফুসের একটা ফুসফুস। প্রশ্ন হলো আরেকটা ফুসফুস কি? এটা হলো আপনার জ্বালানি খাত। জ্বালানি খাত হলো আরেকটা ফুসফুস। বাংলাদেশের দুর্ভাগ্য, এই স্বৈরাচারী অর্থনীতি আমার দুটো ফুসফুসকে নষ্ট করে দিয়ে গেছে। আমার আর্থিক খাতকেও নষ্ট করেছে, আমার জ্বালানি খাতকেও নষ্ট করেছে, এবং এই দুটো খাত একে অপরকে নষ্ট করেছে। কারণ হলো আপনি এইটা যে আমার সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে নষ্ট করেছে, অর্থাৎ আপনার সরকারের আয়, সরকারের ব্যয়, এগুলোকেও করেছে। বুঝেছেন? আপনি ত্রিমুখী হয়েছে। আপনার এখানে হলো বাণিজ্যিক খাতের থেকে আপনার লুটপাট হচ্ছে, এই লুটপাটের অংশ হলো আপনার জ্বালানি খাতের ভিতরে আপনি ক্যাপাসিটি চার্জ দিয়েছেন ইত্যাদি। মানে এখন তো প্রশ্ন উঠছে, আসলে আপনি ফার্নেস অয়েল দিয়ে যেই দামে আপনি কিনেছিলেন বিদ্যুৎ, আসলে কি সে গোপনে গ্যাস পেয়েছিল কিনা? গ্যাসের কম দামে গ্যাস কিনে নিয়ে কিছু কিছু বোধহয় এভিডেন্স পাওয়া যাচ্ছে যে গ্যাসেই চলেছে। আমার কাছে প্রমাণ নেই, আপনার মতো আমিও শুনেছি। তাহলে তারা আবার নতুন, কিন্তু তাহলে চুরির আরেক অভিনব প্রক্রিয়া আমরা জানলাম, যে আপনি সস্তার জ্বালানি ব্যবহার করে বেশি জ্বালানির দামে আপনি বেশি দামে বিক্রি করলেন। তো ওইটা করলেন, তো এইটা বিক্রি করলেন আবার সরকারের কাছে। তো সরকারে আপনি এটাকে দিচ্ছে হলো টাকা হলো আপনার ওই আপনার উন্নয়ন খাতের থেকে, শিক্ষা স্বাস্থ্য খাতের থেকে টাকা নিয়ে এগুলোতে দিল। তো শিক্ষা স্বাস্থ্য খাতের আর এই টাকার জন্য আপনি সে কোথায় যাবে? সে যাবে হলো সম্পদ আহরণে। আর সম্পদের টাকা, ট্যাক্সের টাকা কে দিবে? তাকে আপনি আবার কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছেন, সে আবার ট্যাক্স দেয় না। দেখেন কীরকম আপনি কীরকম দুষ্টচক্র। ওই যে অলিগার্কের একটা চরিত্র হলো, সে কোনো নির্দিষ্ট একটা পেশার ভিতরে থাকে না, সে একটা জাল বিস্তৃত করে। সে ব্যাংককে নেয়, সে বিদ্যুৎ খাতকে নেয়, সে একই রকমভাবে কর আহরণেকে কবজি করে, এবং তারপরে আপনি দেখবেন সে যে আপনার আমদানি রপ্তানির ভিতরে ঢোকে, ওই ভিতর দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়, এবং যদি কোনো বিশেষ লাইসেন্স থাকে সেগুলোকে সে নেয়, আর কেউ লাইসেন্স পাবে না। এই পুরা জিনিসটাকে কবজির মধ্যে, এবং একদিন রাজনীতিবিদরা হঠাৎ করে আবিষ্কার করেন তারা দেশ চালান না, ওরাই দেশ চালায়। এইটি বাংলাদেশের আসলে গল্প, বাস্তবতা হয়ে গেছে এইবারে সম্ভবত। না, বাস্তবতা আমি বলতে চাই না, এটা গল্প। আমি মনে করি যে আমরা ওইটা পার হয়েছি, মানে অ্যাটলিস্ট অন্তত আমরা পার হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন মানে অনেকেই বলেন যে ইকোনমির সবচেয়ে মানে টাফেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যেই বাজেটে এবার মূল্যস্ফীতির আসলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 6.5, এবং ওই বাজেটটা দেওয়ার পরে আপনারা বলেছিলেন এটা হচ্ছে বেনজির বাজেট, এবং তার পরের দিন আমি শুনতে পাচ্ছিলাম একজন সাবেক মন্ত্রী বলছেন যে সিপিডি পাণ্ডিত্য ফলাতে যে এই ধরনের কথাবার্তা বলে এর কোনো বেসিস নেই। এটা সিপিডি বলে না, আমি ব্যক্তিগত দায় নিয়ে বলি, এটা আমি বলেছিলাম প্রথম আলোতে, আমার প্রথম দিন কলামের ভিতরে এটা ছিল। তো এবং আমি ওই অর্থে বলেছিলাম এটা নজিরবিহীন বাজেট। তো লোকে আবার ওটাকে অন্যভাবে নিয়েছিল, তখন বেনজির কাণ্ড চলছে, এটা আপনি জানেন, আমি বলি নাই। তো এখন আপনার কাছে কি মনে হয় যে সেই বাজেটটার কি আসলে সংশোধন দরকার নাকি, এক? এবং দ্বিতীয়ত হচ্ছে ইকোনমির এই অবস্থা দেখার পরে কি এখন মাঝে মধ্যে মনে হয় যে একটু কমই সমালোচনা করেছিলেন তার আগে? না, যেটুকু সমালোচনার সুযোগ ছিল করেছে। হ্যাঁ, এর চেয়ে বেশি সমালোচনা করলে পরে হয়তো আজকে এখানে আপনার অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সুযোগ হতো। আয়নাঘর থেকেও খুঁজে নিয়ে আসতে হতে পারে, আয়নাঘর অথবা বিদেশে বা ইত্যাদি। যেটা আমি বলতে চাই, এই মুহূর্তে বাজেটের সাথে অর্থনৈতিক পরিচালনার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওইটা ওই সময়ও ছিল না, এখনো নাই। সেহেতু অর্থনৈতিক পরিকল্পনা করার জন্য যে স্থিতাবস্থা দরকার করে সেটাই এখন নাই। এই মুহূর্তে ইংরেজিতে যাকে বলে ফায়ার ফাইটিং, আগুন নিভানো হচ্ছে, বুঝেছেন? আগুন নিভানোর যখন দেখবেন সবে মানে জল দিয়েছি, ধোঁয়া উঠছে, তখন আমরা আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবো যে কী ধরনের বাদবাকিটা। সাধারণত বছরের মাঝামাঝি সময় যে বাজেট সংশোধন করা হয় ওইটা করা হবে। যেহেতু এই মুহূর্তে সংসদ নাই, সেহেতু সংসদের অনুমোদন নেওয়া, সংশোধিত বাজেট, সম্পূরক বাজেট, এই সমস্ত মানে
আনুষ্ঠানিকতার আর প্রয়োজন নাই এই মুহূর্তে, উপদেষ্টা মণ্ডলীতে পাশ হলেই যথেষ্ট হবে। তো সেই তো এটা হবে, এই আরেকটু আগালে পরে, কিন্তু ওই সংশোধনটা কি মাত্রায় হবে ওটা বুঝার জন্য তো পরিস্থিতি আমার জন্য এখনো পরিষ্কার না। কারণ আমি যে ভূমিতে দাঁড়িয়ে আছি, ভূমি তো এখনো স্থিতি নাই, এখনো তো ভূমিকম্পের মধ্যে আছে, কেঁপে কেঁপে উঠছে বিভিন্ন ঘটনা, প্রত্যেক দিনই বিভিন্ন শীর্ষ নিউজের শীর্ষ শিরোনামের খবরের অভাব থাকছে না। হ্যাঁ, কিন্তু খবরটা হলো যে এই অখবর এখন খবর হয়েছে, এটাই আমার দুর্ভাগ্য আর কি। মানে কাকে কোথায় ধরছে, কাকে কোথায় জেলে নিচ্ছে এই ক্ষেত্রে। তবে ওই খবরের ভিতরেও আবার যেটা দুশ্চিন্তা হয়, এই সুযোগে বলে নিই, দেখুন আবার দেখি যে এই সরকার যেটা এসছে, এরকম সরকার কিন্তু আগেও এসছে। হ্যাঁ, মানে অবৈধ না কিন্তু অনির্বাচিত সরকার। হ্যাঁ, এরকম আগেও আমরা একাধিক দেখেছি। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেবের সময় দেখেছি, আর ফখরুদ্দিন সাহেবের সময়ও দেখেছি। ওইটার থেকে শিখার ব্যাপার আছে। আপনার মনে আছে যে মানে আপনি হয়তো তখন কি স্কুল কলেজে পড়েন নাকি? গত সালের ঘটনা। হ্যাঁ, কত সালের ঘটনা তাহলে বলতে পারবেন? আমি 2006, 7, 8-এর কথা বলছি। না, ততদিনে বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্মৃতি কিছুটা থাকার কথা। দেখুন, যেটা বুঝার ব্যাপার সেটা হলো যে সেই সময় অনেকগুলো কেস দেওয়া হয়েছিল, অনেকে খুবই প্রকাশ্যভাবে মানে বদ মানুষ ছিলেন, এটা আমরা জানতাম। আবার কিছু মানুষ হয়রানির শিকার হয়েছিল। কিন্তু যে বদ মানুষগুলোকে আপনি দিয়েছিলেন, আইনানুগভাবে না করার কারণে তারা কিন্তু পরে সবাই ছাড়া পেয়ে গেছে। আমার ভয় হলো এখন যা হচ্ছে, সেই উৎসাহের বশে অথবা দক্ষতা শিক্ষার অভাবে আমরা এমন করছি কি না, অথবা আমরা জ্ঞানত বেশি হাত মোচড়াচ্ছি কি না, যাতে দেখুন আপনি কোর্টে দাঁড় করাচ্ছেন, তার পক্ষে কোনো আইনজীবী নাই, আপনি তাকে রিমান্ডে নিচ্ছেন, তার জামিনের আবেদনকে উচ্চারণ করার জন্য লোক নেই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় তো আইনজীবীর সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের লিগাল এইডের যে সিস্টেম, তাতে যদি কেউ না থাকে, আদালত যদি কোনো উকিলকে দেখিয়ে বলে আপনি দাঁড়ান, তাহলে সে দাঁড়াতে বাধ্য, এটা তার ক্ষমতার ভিতরে আছে। কিন্তু আমরা সেগুলিও করি নাই। সেহেতু আমার যেটা ভয় লাগে, দেখুন আপনি লোকটাকে ধরেছেন 7 দিন আগে, সবাই জানে যে উনি 7 দিন থেকে কোথা থেকে ওনাকে ধরেছেন, সেটাও আপনিই বলেছেন মানে টেলিভিশন পত্রিকায়। কিন্তু তারপরে হঠাৎ বললেন রাস্তার ধারে ঘুরছিল, তাকে দুনিয়া আসলো। এইগুলি করা ভালো না, বুঝেছেন? আচ্ছা, মানে লিগ্যাল ডিউ প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সমস্ত কারণে পরবর্তী এই লোকগুলোতে কিন্তু ছাড়া পেয়ে যাবে, এবং অথবা আপনার উল্টা আপনার বিরুদ্ধে মামলা হবে। সেহেতু আমি আরেকবার সাবধান। আপনি তো একটু আগে প্রথমে আমাকে শুরু করলেন যে বুঝে না বুঝে লোকে রাস্তায় নেমে গেছে। আমি আপনাকে বলছি, বুঝে না বুঝে শুধু নাগরিকরা রাস্তায় বা পেশাজীবীরা নেমেছে তা না, বুঝে না বুঝে রাষ্ট্রযন্ত্রের লোকেরাও অনেক কাজ করছে যেটা সঠিক না। সেই জিনিসটা আমাদের মনে রাখতে। ওই যে আমি বলেছিলাম জবাবদিহির কাঠামো, এইটা নিয়ে তো আপনারা কেউ একদিন লিখলেন না, এখন মিডিয়া লেখে না কেন এটা নিয়ে? দেখেন, প্রথম দিন থেকে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন না করেন, আপনারা এই সরকারের প্রতি অন্যায় আচরণ করবেন। ইংরেজিতে বুঝেন, একে বলে টাফ লাভ, মানে হলো আপনার নিষ্করুণ ভালোবাসা। অর্থাৎ কি, মা যখন শিশুকে বলে তুমি স্কুলে যাও, আর সে যখন বলে না আমি যাব না, তখন মা তাকে কি করে? দরকার হলে উত্তম মধ্যম দিয়ে হলে স্কুলে পাঠায়, কারণ সে মা ওই সন্তানকে ভালোবাসে দেখে। আমাদের দায়িত্বটা এখন এই সরকারের সাথে এরকম, আমাদের একটা কঠিন ভালোবাসা দেখানোর সময়। আমরা যেহেতু সরকারকে ভালোবাসি, সেহেতু সরকারকে সঠিক পথে রাখাটা আমাদের কর্তব্য। সরকারের যদি কোনো দিকে মনোযোগ দিতে কিছু অসুবিধা হয়, জ্ঞানে বা অজ্ঞানে বা ক্ষমতার অসম্পূর্ণতা বা সীমাবদ্ধতার কারণে, আমাদের এটা পূরণ করাটা এখন নাগরিকদের কর্তব্য। এইটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম। আসলে এটা বলার জন্য এখানে আসছি আজকে সন্ধ্যায়। এবার মানে বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা হলো, মূলত আমার অনুষ্ঠানটা একটু বায়োগ্রাফিক্যাল, যেহেতু দেশের অবস্থা পরিবর্তিত, সেই কারণে আলোচনাটা ওদিকে নিতে হলো। এবার একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তা আমি যেটা জানি যে একটা খুব বিখ্যাত জমিদার পরিবারে আপনার জন্ম, এবং দেশ ভাগের সময় আপনাদের দেশ ছেড়ে যাবার সুযোগ ছিল, আপনারা জাননি, সবসময় দেশে থেকেছেন। 64-তে
শরণার্থী হতে হয়েছে আপনাদেরকে, তারপরেও দেশ ছাড়েন, এই দেশেই থেকে গিয়েছেন। ছেলেবেলার ওই সময়টুকু কেমন ছিল, এবং যখন আপনার অসংখ্য বন্ধু বান্ধব আসলে দেশ ছেড়ে চলে গিয়েছে, তখনও দেশে থেকে যাওয়ার অনুপ্রেরণাটা কিভাবে এসেছে? না, এটা তো স্বাধীনতা সংগ্রাম। দেখুন, 47 সালে দেশ ছেড়ে আমার পিতামাতা যাননি। হ্যাঁ, আমার পিতা সে সময় বামপন্থী রাজনীতি করতেন, উনি আইনজ্ঞ ছিলেন, ময়মনসিংহ বারের লয়ার ছিলেন। তো এবং দেশ 47-এর পরে উনি সাথে সাথে 48-এর থেকে ওনার জেলে নিয়ে গেছে পাকিস্তান সরকার। 3 বছর উনি জেলে ছিলেন, ময়মনসিংহ জেলে। সেই সময়কার সবচেয়ে দীর্ঘস্থায়ী অনশন ধর্মঘট জেলে থেকে করেছেন, যেখানে একজন মারা যেত। সেই আমলে অনশন ধর্মঘট যখন করতেন ওনারা, তখন জোর করে নাক দিয়ে খাওয়াতো, এবং একজনকে নাক দিয়ে খাওয়াতে গিয়ে মারা গেছে। আজকাল অবশ্য অনশন ধর্মঘটে কেউ আস্থাই রাখে না, যে মনে পিছনে খায়, এই করে। সেই সময়ে অনশন ধর্মঘটের অনেক, এখন তো প্রতীকী ধর্মঘট হয়। ওনারা 63 দিন, আমার পিতা সেই ঐতিহ্যের মানুষ আর কি। তো মাও রাজনীতি, বাবা জেলে ছিলেন, মা উনি সেই সময় আনন্দমোহন কলেজে পড়াশোনা ছেড়ে দিয়ে উনি শিক্ষকতা করেছেন। কারণ আমার বাবা জমিদারের ছেলে, বামপন্থী রাজনীতি করে, ত্যায্যপুত্র করার মতো খরচ দিত না। আমার মা চাকরি করতে, সে তো একটা ওই ইয়ের ভিতর দিয়ে গেছে। পিতার সবসময় একটা বিষয় ছিল বাবার, যে উনি যদি চলে যান তাহলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আরও ভালনারেবল অবস্থায়, অসহায় বোধ করবে। আর একই সাথে বামপন্থীরা কিন্তু ভারত ভাগের পক্ষে মত দিয়েছিল, সেহেতু সেই অনুযায়ী কিন্তু উনি ভারত ভাগের, সেই অর্থে কমিউনিস্টরা যেহেতু বিরোধী ছিল না, মেনে নিয়েছিল গান্ধীজির আগে, সেহেতু উনি এটার সাথেই ছিলেন আর কি। সেটা আর পেশা ছিল, স্বাধীন পেশা। তো এটাই শোনে 64 সালের, তারপর অবশ্য বাবা ঢাকায় চলে আসেন জেলখানা থেকে ছাড়া পেয়ে। আমার মা 25 বছর পরে MA পরীক্ষা দিয়েছেন, বেশি ইয়ে নিয়ে, কি বলে, পারমিশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির সোশ্যোলজি ডিপার্টমেন্ট থেকে। তো মার আরেক জীবন, আমার বাবার জীবন একদম। বাবা তারপরে তো আপনারা জানেন উনি বিচারপতি হয়েছেন। ওটা একটু খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল। আমরা তখন 64-তে আরেকবার ইয়ে হয়ে গেলাম 3 বছরের জন্য, আমি 3 বছরের জন্য কলকাতায় ছিলাম। তারপরে বাবা মা 65 যুদ্ধের পরে আমাকে নিয়ে আসেন। আমি স্কুল শুরু করেছি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সে। আমি তারপরে সেন্ট গ্রেগরিজ থেকে পাশ করেছি। আমরা তখন 72-এর জানুয়ারি মাস, আমরা ইয়েতে, কি বলে, কলকাতায় হঠাৎ করে ওই থিয়েটার রোডের থেকে মুজিবনগর সরকারের সিট, যেটা ওখান থেকে লোক খুঁজতে খুঁজতে আমার বাবা খুঁজতে আমার পিসির বাসায় এসেছে। আমরা ওখানে শরণার্থী আত্মীয় স্বজনের বাসায় ভাগ করে থাকি, শিবিরে ছিলাম না, এইটুকু মানে বলতে পারেন সৌভাগ্য আমাদের। তো এসে বলতেছেন যে বঙ্গবন্ধু এসছেন 10 তারিখে, যে কথা বলতে চাচ্ছি আপনার সাথে। তারপরে 13 তারিখে বাবা যে কথা বললেন, ফিরে আসছেন। তো বাবার সাথে কথা হয়েছে ডক্টর কামাল হোসেনের। ডক্টর কামাল হোসেন বলছেন, তো আমি ফিরে আসছেন, এসে মাঝে কিছু কী আলাপ করলেন। তো ও বললে যে পুরো সুপ্রিম কোর্ট ভেঙে দিয়েছে, সো ওনাকে হাইকোর্টের জাজ হিসেবে, সুপ্রিম কোর্টের জাজ হিসেবে, বাংলাদেশের প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে, এসে শপথ নেওয়ার জন্য বলেছে। তো ওই 18 তারিখ বাবা ঢাকায় আসলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেনে, যে সোজা বঙ্গভবনে যে ওত নিলেন। সেহেতু দেশে ফেরাটাও ওনার খুবই নাটকীয় ছিল। আবার বিদায় তো নাটকীয়, হ্যাঁ, বিদায় তো নাটকীয়। ওনার বিদায় নাটকীয় ছিল। উনি যেমন, আমি গল্প বলি আপনাকে, যেহেতু 1 মিনিটে অনেকের আগ্রহ থাকতে পারে। ওই আমার বাবা 77 সালে কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আমার মা জিজ্ঞেস করছেন, কোথায় যাচ্ছ? বাবা বললেন, কোর্টে যাচ্ছি। তো আমার মা বললো, তোমার তো চাকরি নাই। তো বলে, কী হলো? বললে যে ওই মার্শাল ল অর্ডিন্যান্স 9 নম্বর দিয়ে ওনারা সংবিধান সংশোধন করে ওনাদের বয়স কমিয়ে, অ্যাপেলেট ডিভিশনের বয়স কমিয়ে 75-এর জায়গায় 62 করে ওনাদের 2-3জনকে বের করে দিল আর কি সেই সময়। এবং সেই অর্থে ওইটাও এক ধরনের নাটকীয়। কিন্তু আমি দেখেছি বাবার কাছে যে দেশের প্রতি একটা অসম্ভব বিশ্বাস থাকতো। যেমন হলো, এই যে 60-এর দশকে আমাদের বাসায়, র্যাঙ্কিন স্ট্রিটের বাসায়, এমন কোনো শিল্পী সাহিত্যিক ছিল না যারা আসতেন না। এই রণেশ দাশগুপ্ত থেকে আরম্ভ করে, অজিত গুহ থেকে আরম্ভ করে, সত্যেন সেন থেকে আরম্ভ করে, এমনকি এই যে আপনার শফিক রেহমানের বাবা সাইদুর রহমান সাহেব থেকে, এরকম অনেকেই সেই সময় আছে। আপনার সেই সময় আপনার লালা সামাদের মতো মানুষ, নারী, মানে এখন অদ্ভুত লাগে, ওই 60-এর দশকে ওনারা ছিলেন যে আইকনিক ফিগার, বুঝেছেন? তো ওরা তখন বাবা সর্বদা একটা কথা বলতো, প্রফেসর আনিসুজ্জামান সবে চিটাগং থেকে ঢাকায় আসছেন।
চিটাগংয়ে উনি তখন। তো উনি বাবা সবসময় বলতেন যে দেশের একটা কিছু হবে, কারণ নতুন শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত দাঁড়াচ্ছে, তাদের চেতনা সম্পূর্ণ ভিন্ন, বাংলা পুরানা পাকিস্তানি চিন্তা থেকে ভিন্ন। এরা অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং ভবিষ্যৎমুখী বাঙালি জাতীয়তাবাদের। এবং সত্যিই তো হলো এক সময়, আমি ওই বিশ্বাসটা দেখেছি। ওই বিশ্বাসটা একটা বড় জিনিস আমার ফ্যামিলিতে। তো আমি 2বার রেফিউজি হয়েছি, 64 সালে, 71 সালে। 2বার বিদেশের চাকরি ছেড়ে দিয়েছি, সরকারি চাকরি ছেড়ে দিয়েছি, আমার রাষ্ট্রদূতের চাকরি ছেড়েছি, অন্য আন্তর্জাতিক করে ফিরে এসেছি। আমি একজন বিদেশি নিয়ে মানুষ সংসার করি, তারপরেও আমি মনে করি যে বাংলাদেশে বিদেশি নিয়ে তো দেশেই নিয়ে আসলে এসে উনি আছেন 40 বছর আমরা একসাথে। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছি। আমি সেটা বলতে চাচ্ছি, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই আজকের মতো সন্ধ্যায় যখন দেশে এরকম হয়, তখন সর্বদা মনে হয় আমার থাকাটার নিঃসন্দেহে একটা যৌক্তিক কারণ থাকতে হবে, এইটার এক ধরনের চরিতার্থতা থাকতে হবে, এটার এক ধরনের পুরস্কার থাকতে হবে। যখন এরকম ছাত্র যুব সমাজের আন্দোলন দেখি, তখন মনে হয় ওই পুরস্কারটা এইভাবেই আসবে। শেষ একটা যেই ব্যাপার খুব সংক্ষেপে জানতে যাচ্ছিলাম, যে আপনার বাবা পলিটিক্স করেছেন, আপনার মা অ্যাক্টিভ পলিটিক্স করেছেন, আপনি নিজে ছাত্র ইউনিয়ন করেছেন, গবেষণার দিকে চলে গেলেন কিভাবে? এটা প্রত্যক্ষ রাজনীতি করতে হলে এক ধরনের শক্তি দরকার হয়। আমি সেই অর্থে হয়তো শক্তিশালী ছিলাম না, সেহেতু তার চেয়ে দ্বিতীয় স্তরে যেটা হয় সেটা হলো যে আপনি গবেষণা করে সমাজকে উন্নতির পথ দেখানোর চেষ্টা করেন। সেটা দিয়েও কিন্তু খুব বেশি দূর আগালো না। তখন মনে হলো এই গবেষণা তো কেউ নিচ্ছে না, তখন আমি বিআইডিএস থেকে পদত্যাগ করে আমার গুরুদেব রেহমান সোমানের সাথে আমরা সিপিডি তৈরি করলাম এবং সেটা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করলাম। এবং সেইটা করতে গিয়ে আমি ক্রমান্বয়ে অনুভব করলাম যে উপরের দিকে বলে কোনো সুবিধা হয় না, কারণ এরা আসে যায়, শোনে না, টেকনিক্যাল সলিউশন বিষয় না, জনমানুষের চাপটা বড় কথা। এই যে ছেলেটা দেখিয়ে দিল, এবার যেটা হলো, তখন আমি নাগরিক তৈরি করলাম, প্ল্যাটফর্ম তৈরি করলাম। ওই নাগরিক প্ল্যাটফর্মে তৃণমূল পর্যায় থেকে নতুন সমাজকে, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বরকে বলিষ্ঠ করে নিয়ে আসা এবং সে তাদের রাজনীতিবিদ, সমাজপতিদের সাথে সম্পৃক্ত করা, তাদের কণ্ঠস্বরটা, তাদের দৃশ্যমান করাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা মনে হলো, আমরা ইকোনমিস্টরা বলি সবচেয়ে বেস্ট সলিউশন কোনো সময় হয় না, আপনার জীবনেও সবসময় সেকেন্ড বেস্ট সলিউশন হয়। সবচেয়ে ভালো যেটা আপনি মনে করেছেন আপনি করবেন বা কোনো, সেটা আসলে হয় না, সেকেন্ড বেস্ট সলিউশন হয়। কিন্তু সেকেন্ড বেস্ট সলিউশনের আপনার সৌন্দর্যটা হলো এই, যে এটা হয়তো আপনাকে চরম অবসাদ থেকে তুলে এনে ন্যূনতম হলো কিছু কিছু সময় আপনাকে সাফল্য দেখাবে, আপনাকে এক ধরনের পুরস্কার আপনাকে দিবে। আমি এইটার ভিতরেই আছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আরও কিছুক্ষণ আপনার কথা শুনতে পারলে আসলে ভালো লাগতো, তবে আজকে সময় সায় দিচ্ছে না, যদি অনুমতি দেন অনুষ্ঠানটা এখানে শেষ করতে। অনেক ধন্যবাদ ডাকার জন্য, অনেক কিছু বললাম। আবার দেখা হবে নিশ্চয়ই। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।